সন্তোষপুর গ্রামে বোসপাড়ার এক প্রান্তে নবকুমার বসুর বাড়ি। এই বাড়ি বোসপাড়ার পশ্চিম সীমা। এই বাড়ির পশ্চিম অংশ থেকে বাঁশবাগান আরম্ভ হয়ে মুসলমান পাড়ায় গিয়ে শেষ হয়েছে। মুসলমান পাড়া থেকে বোসপাড়ায় আসতে হলে সেই বাঁশবাগানের মধ্যেকার একটি সংকীর্ণ পথ দিয়ে আসতে হয়। পথটা নবকুমারের খিড়কি দরজার পাশ দিয়ে চলে গিয়েছে। সন্তোষপুর গ্রামের কারোরই এই পথ দিয়ে সময়ে অসময়ে চলাচলের নিষেধ নেই। নবকুমারের বাড়ির পশ্চিম খিড়কি দরজার কাছেই একটি পুরনো পুকুর আছে। বর্ষাকাল ছাড়া অন্যান্য সময় এতে জল প্রায় থাকে না বললেই চলে। নানা প্রকারের আগাছা ঝোপঝাড় দিয়ে সেটা পরিপূর্ণ হয়ে রয়েছে। সেই গ্রাম্য পথের পাশে, অথচ সে পুকুরের মধ্যে একটি মৃতদেহ পড়ে রয়েছে। সেই পথের ধারে একটি মোড়ার ওপর বসে বাঁশিরাম দারোগা সেই মৃতদেহের পর্যবেক্ষণ করছেন। বাঁশিরাম জিজ্ঞাসা করলেন, আপনাদের মধ্যে কেউ বলতে পারবেন মৃতদেহটি কার? দারোগার চারপাশে অনেক মানুষ ঘিরে দাঁড়িয়েছিলেন। তাদের মধ্যে থেকে কেউ কেউ বলল, নবকুমার সকলেরই পরিচিত। পুরুষানুক্রমে তিনি এই গ্রামে বাস করে আসছেন, সুতরাং আমরা সকলেই বেশ চিনতে পারছি এই মৃতদেহ নবকুমার বোসের। গ্রামের 6 জন চৌকিদার সেখানে উপস্থিত ছিল। তারাও সেই কথার সম্মতি জানালো। দারোগা লিখে নিলেন, গ্রামবাসী দ্বারা এই লাশ শনাক্ত হবার পর জানতে পারা গেল সন্তোষপুর গ্রামে যে মৃতদেহ পাওয়া গিয়েছে তা এই গ্রামেরই নবকুমার বোসের মৃতদেহ। এরপরেই বাঁশিরাম মোড়া ছেড়ে উঠে দাঁড়ালেন। তারপর যে স্থানে সেই মৃতদেহটি পড়েছিল ধীরে ধীরে সেই স্থানের দিকে এগিয়ে গেলেন। মৃতদেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ খুব ভালোভাবে দেখলেন। তারপর সেই গ্রামের পঞ্চায়েত প্রধানকে ডেকে বললেন, আপনিও তো এই মৃতদেহ ভালোভাবে দেখলেন, এখন বলুন তো এই হত্যা সম্বন্ধে আপনার কি অনুমান হয়? এটা যে আত্মহত্যা নয় সেটা তো জলের মতো পরিষ্কার, এবং এটা যে খুন সে বিষয়ে বিন্দু মাত্র সন্দেহ নেই। তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু এর শরীরে যে আঘাতের চিহ্ন রয়েছে সেটা কি ধরনের অস্ত্রের, আপনি কিছু বলতে পারবেন? কোনো ধারালো অস্ত্রের আঘাত বলেই তো মনে হচ্ছে। বোধহয় তরবারি হবার সম্ভাবনাটাই বেশি, কারণ মৃত ব্যক্তির ডান কাঁধের ওপর অস্ত্রের প্রথম আঘাত পড়েছে আর কি। এরপর কিছুটা বেঁকে গিয়ে বাম দিক ঘেঁষে পুরো বুক অবধি কেটে গেছে। এ যে কোনো প্রকার ধারালো অস্ত্র সেটা কোনো সন্দেহই নেই, কিন্তু তরবারি নয় বোধ হয়। ডান কাঁধের সামনের দিকে কিছুটা অংশ কিন্তু একেবারে দ্বিখণ্ডিত হয়ে যায়নি, কিছুটা কিন্তু বেঁধে আছে। তরবারির আঘাত যদি হতো তাহলে এমনটা হওয়ার সম্ভাবনা খুব কম ছিল। মনে হচ্ছে তরবারির অপেক্ষা কোনোরূপ ছোট অথচ ভারী অস্ত্র, ভালো রকম কোনো দা হওয়ার সম্ভাবনা বেশি। হতে পারে, কিন্তু এই আঘাত কোন দিক থেকে হলো এবং আঘাতের সময় নবকুমার কিরূপ অবস্থায় ছিলেন? এটা আমি জিজ্ঞেস করবো ভাবছিলাম, আপনি দেখি সেটাই জানতে চাইছেন। আপনার বিবেচনায় কি মনে হয়? আমার মনে হয় যখন তিনি বসে ছিলেন তখনই তাকে আঘাত করা হয়েছে। বসে থাকবার সময় সামনে থেকে আঘাত করলে এইভাবে কেটে যায় মনে হয়, ঠিক। ফলে সামনের গলার হাড় ভালোভাবে না কেটে পেছন দিকে বেশি পরিমাণে কেটে গিয়েছে। আর যদি এটার বিপরীত হয়, মানে চলে যাবার সময় নবকুমারের পেছন দিক থেকে কোনো ব্যক্তি তীক্ষ্ণ দা দিয়ে সবলে আঘাত করে, তাহলে কি এইরূপ অবস্থা হতে পারে না? বিশেষ করে পথের ওপর নবকুমারের বসে থাকার তো কোনো কারণ
দেখতে পাওয়া যাচ্ছে না। আর এই হত্যা যে পথের ওপরেই হয়েছে সেটার কোনো রকম সন্দেহ নেই, কেননা পথের ওপরের ওই জায়গার মাটি রক্তাক্ত হয়ে রয়েছে। আপনার কথা অসম্ভব বলিয়া মনে হয় না। এইরূপ অবস্থায় যদি খুন করা হয়ে থাকে, তাহলে বলতেই হবে যে হত্যাকারী সে নিতান্ত ক্ষুদ্র অবয়বের লোক হতে পারে না। হ্যাঁ, সেটা তো অবশ্যই। নবকুমার এমন কিছু লম্বা চওড়া নয়। এমন অবস্থায় তারই মতো অথবা তার চেয়েও বেশি উঁচু লম্বা বলিষ্ঠ লোকের আঘাতে এই খুন হয়েছে। এই আঘাতের চিহ্ন দেখলে মনে হয় যে একটা কোপেই তার জীবন শেষ হয়ে গিয়েছে। আচ্ছা, পথের ওপর যদি এই হত্যাকাণ্ড হয়ে থাকে, তাহলে মৃতদেহ পুকুরের মধ্যে গেল কি করে? এটা তো খুবই সহজ কথা। মৃতদেহ যদি পথের ওপরে পড়ে থাকে, তাহলে খুব তাড়াতাড়ি এই ঘটনাটা প্রকাশ হয়ে পড়তে পারে। এটা বিবেচনা করে হত্যাকারী মৃতদেহটা পুকুরের ভেতর ফেলে দিয়ে যায়। যদি এমনটা ঘটে থাকে, তাহলে একজন লোকের পক্ষে এটা কোনোদিনই সম্ভব হতে পারে না। এত বড় একটা দেহ একজন উঠিয়ে পুকুরের ভেতর ফেলতে কখনোই পারবে না। আমার মনে হয় কি, এই ঘটনায় দুজন বা তারও বেশি লোক ছিল। একা একা যে কাজটা করতে পারবে না এমনটা নয়। দেখতে পাচ্ছেন না, ওই রক্তাক্ত মাটির উপর কিরকম একটা দাগ পড়েছে? মনে হচ্ছে মানুষের মতনই কিছু একটা টেনে নিয়ে যাওয়া হয়েছে। দুই বা ততোধিক মানুষ থাকলে সেটা করবার দরকার পড়তো না। টেনে নেওয়া হয়েছে বলেই ওরকম দাগ পড়েছে। মহাশয়, আপনি যদি রাগ না করেন, তাহলে আপনাকে একটা কথা বলি। কথাটি একটু কর্কশ, সুতরাং ইহাতে আপনার রাগ হওয়ারই সম্ভাবনা বেশি। আপনি আমার প্রকৃতি সম্বন্ধে অবগত নন বলেই এ কথা বলছেন। আপনার একটি কথায় হঠাৎ আমি রেগে যাব কেন? আপনি আমার সামনে দাঁড়িয়ে যত খুশি গালি বর্ষণ করুন, দেখবেন তাতেও আমি কিছুমাত্র বিচলিত হব না। আপনি আমাকে যা বলতে চান অকপটে বলতে পারেন। আমি যে পর্যন্ত পঞ্চায়েতের কাজকর্ম করছি, সেই পর্যন্ত আমার এলাকার মধ্যে যে অনুসন্ধান হয়েছে, আমি তখনই সে অনুসন্ধানকারীর কাছে উপস্থিত থেকে এতকাল পর্যন্ত তাদের অনুসন্ধান দেখে আসছি। তাদের মধ্যে এ পর্যন্ত কেউই সেই সম্বন্ধে আমার মতামত জিজ্ঞেস করেননি। সুতরাং আমিও তাদের কোনো বিষয়ে কোনো কথা বলিনি। আপনি আমাকে দু এক কথা জিজ্ঞেস করলেন বলে আমিও সাহস পেয়ে আপনাকে দু এক কথা বলছি। আপনারা কোনো অনুসন্ধানে নামলে কোন ব্যক্তির দ্বারা সেসব হয়েছে সেদিকে লক্ষ্য না করে প্রথমেই কেন যে অনাবশ্যক কথা দিয়ে সময় নষ্ট করেন, তা আজ পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। এই দেখুন না, নবকুমার মারা গিয়েছেন। কোন ব্যক্তি তাকে হত্যা করলো, কোথায় পালালো, সেসব নিয়ে আপনি অনুসন্ধান করছেন না। আপনি কেবল মিথ্যে বিষয় নিয়েই এই যেমন কি রূপ অস্ত্র দ্বারা নবকুমারকে আঘাত করা হয়েছে, নবকুমার বসেছিল না দাঁড়িয়ে ছিল, সামনে থেকে মেরেছে না পেছন থেকে মেরেছে, এইসব নানা বাজে কথায় সময় নষ্ট করছেন। এসব না করে যদি হত্যাকারীকে ধরতে পারেন, তাহলে আপনারা প্রয়োজন মতো তার থেকে সব কথা জেনে নিতে পারবেন। এইসব বিষয় সময় নষ্ট না করে আপনারা বরং কে এই হত্যাকাণ্ডটা ঘটালো সেটা নিয়ে ভাবুন। পঞ্চায়েতের কথা শুনে বাঁশিরাম একটু হাসলেন ও বললেন, আপনারা যেরকম সরল প্রকৃতির লোক, সেরকমভাবেই আমাকে বললেন। কে এই খুন করেছে সেটা যদি ধরবার চেষ্টা করি, তাহলে এই সকল বাজে কথার প্রয়োজন কি? পুলিশ কর্মচারী যদি সর্বজ্ঞ হতেন, ভূত ভবিষ্যৎ নিজের চোখে দেখতে পেতেন, তাহলে কোনো বিষয়ে কোনো অনুসন্ধান করবার প্রয়োজনই হতো না। যেমন কোনো অপরাধ ঘটল,
আর পুলিশ কর্মচারী সেখানে গিয়ে অপরাধীকে ধরে নিয়ে হাজতে পুরে দিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেই ক্ষমতা ঈশ্বর আমাদের দেননি। এই জন্যই প্রথমেই আমরা অনুসন্ধান করি, এবং আপনি যেগুলোকে বাজে অনুসন্ধান করছেন সেই অনুসন্ধানগুলোই আমাদের প্রথমেই করতে হয়। এছাড়া আমাদের আর দ্বিতীয় কোনো পথ নেই। যে সমস্ত বিষয়গুলো আপনি বাজে বিষয় বলে সম্বোধন করছেন সেই সব বিষয়গুলো দিয়েই আমরা অপরাধের কিনারা করতে সমর্থ হই। তার একটা দৃষ্টান্ত দেখুন। এই যে এই বর্তমান অনুসন্ধান, এখানে যদি স্থির হতো এই খুনটা তরবারির দ্বারাই হয়েছে, তাহলে বলুন না, আপনি নিজেই বলতে পারতেন কিনা এই গ্রামে ও তার চারপাশের গ্রামে কার কার কাছে তরবারি আছে, এবং সেই তরবারিগুলোর মধ্যে থেকে কোন তরবারির দ্বারা এই খুন করাটা সম্ভব হতো। তাহলে সেই কথা প্রকাশ হতে কতটা দেরি হতো। যদি এটা জানা যেত যে হত্যাকারী সামনে থেকেই আক্রমণ করেছে, তাহলে বলুন দেখি আপনিই বলতেন কিনা যে এই হত্যার উদ্দেশ্য গুপ্ত নয়, হত্যাকারী প্রকাশ্য বীরের মতো সামনে থেকে আক্রমণ করেছে। তাহলে কারো এর ওপর কোনো আক্রোশ আছে কিনা সেটা আপনি বলতে পারতেন। আরও বলতেন যে নবকুমার যখন সামনে থেকে হত্যাকারীকে দেখতে পেয়েছিলেন তখন তিনি প্রতিরোধ করতে সমর্থ হন বা না হন, তিনি চিৎকার করে পাড়ার লোকজন জড়ো করবার চেষ্টা করতে পারতেন। কিন্তু যখন অনুমান হয়েছে পেছন থেকে নবকুমারকে আঘাত করা হয়েছে, তখন কোনো গুপ্ত শত্রু ছাড়া এই কাজ করা আর কারো পক্ষে সম্ভব নয়। যদি গুপ্ত শত্রু দ্বারাই এই হত্যাকার্য সম্পন্ন হয়ে থাকে, তাহলে গুপ্ত অনুসন্ধানে সে গুপ্ত শত্রুর অনুসন্ধান করতে হবে। আপনার কি মনে হয়? এরকম নানান ছোটোখাটো ব্যাপার হয়তো আপনাদের ভালো লাগে না, কিন্তু আমাদের খুব সতর্কতার সাথে দেখতে হয়। এরকম বিভিন্ন ছোটোখাটো বিষয় আমাদের খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হয়। আপনাদের কাছে যেগুলো অনাবশ্যক, যেগুলো অপ্রয়োজনীয়, সেগুলো কিন্তু আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। খুব ছোট ছোট বিষয় থেকেই একটা বড় সূত্র পাওয়া যায়, এবং সেটা অনুসরণ করেই কিন্তু আমরা দোষী ব্যক্তি পর্যন্ত পৌঁছই এবং তাদের শাস্তি দিই। সুতরাং যদি কোনো সূত্র পাওয়া না যায়, তাহলে কিন্তু অনুসন্ধান করা কঠিন হয়ে যায়। বাঁশিরামের কথা শুনে পঞ্চায়েত প্রধান আর কোনো কথা বললেন না, চুপ করেই থাকলেন। বাঁশিরামের সাথে সাথে সেই মৃতদেহের অবস্থা, স্থানের অবস্থা প্রভৃতি ছোটোখাটো বিষয়গুলো খুব ভালোভাবে লক্ষ্য করতে লাগলেন। পূর্ববর্ণিত একটি চিহ্ন ছাড়াও নবকুমারের শরীরে আরও একটা আঘাতের চিহ্ন পাওয়া গেল, মাথার ঠিক পেছনে। সেই আঘাত দেখে মনে হয় প্রথম আঘাত করার পরে নবকুমার যখন উপুর হয়ে পড়ে যান, তারপরে আরেকটি আঘাত করা হয়। প্রথম আঘাতেই নবকুমার পঞ্চত্ব প্রাপ্তি হয়েছিলেন, সুতরাং দ্বিতীয় আঘাত ছাড়া তার ওপর আর কোনো আঘাতের প্রয়োজন হয়নি। এই দুটো স্থান ছাড়া আর কোনো স্থানে কোনো রকম আঘাতের চিহ্ন পাওয়া গেল না। কয়েকজন লোকের সাহায্যে বাঁশিরাম নবকুমারের মৃতদেহ সেই পুকুরের ভেতর থেকে উঠিয়ে পথের ওপরে রাখলেন। যেখান থেকে মৃতদেহ তুলে আনা হলো সেই স্থানটা বাঁশিরাম ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলেন, কারণ তার ধারণা সেই স্থানে সাংঘাতিক কোনো অস্ত্র পেলেও পাওয়া যেতে পারে। কিন্তু অনেক অনুসন্ধান করেও কোনো প্রকার অস্ত্রের সন্ধান পাওয়া গেল না। পাওয়ার মধ্যে পেলেন শুধুমাত্র একজোড়া চটি জুতো এবং একখানি গামছা। এগুলো দেখা মাত্রই সবাই বলে উঠল ওগুলো নবকুমারের জিনিস। জুতোয় রক্তের চিহ্ন প্রভৃতি কিছুই পাওয়া গেল না, কিন্তু গামছা দেখে মনে হলো হাতের রক্ত এবং অস্ত্রের রক্ত সেই গামছাতেই মোছা হয়েছে। যে স্থানে মৃতদেহ পাওয়া গিয়েছিল সেই স্থানের অনুসন্ধান আপাতত স্থগিত করে বাঁশিরাম নবকুমারের বাড়ির ভেতর প্রবেশ করলেন। এই বাড়িতে নবকুমার এবং তার যুবতী স্ত্রী প্রমোদা ছাড়া আর কেউ থাকতেন না। নবকুমার বৃদ্ধ না হলেও দেখতে বৃদ্ধ, বয়স 50-এর বেশি না হলেও প্রায় 20 বছর ধরে নানা প্রকার রোগ তাকে অশেষ যন্ত্রণা দিয়ে বৃদ্ধ করে তুলেছে। প্রমোদার বয়স 25 বছরের বেশি নয়। যখন প্রমোদার বিয়ে হয় তখন সে নিতান্ত বালিকা, কিন্তু প্রমোদার বাবার অর্থের সংস্থান না থাকায় নবকুমারের বয়স বেশি হলেও তার সাথেই মেয়ের বিয়ে দিয়েছিলেন।
নবকুমারের বাড়িতে নিজের কোনো লোক না থাকায় এবং একটি বৈষ্ণবের কন্যা এই সংসারের একমাত্র কর্তৃরূপে পরিগণিত হওয়ায় সেই সময় কেউই নবকুমারের সাথে নিজের মেয়ের বিয়ে দিতে চায়নি। বিশেষত যতদিন পর্যন্ত সেই বৈষ্ণবী জীবিত ছিলেন ততদিন নবকুমার বিয়ের কোনো চেষ্টাও করেননি। তার মৃত্যুর পরই এই বিয়ের সূচনা হয় এবং সেই গ্রামের জনৈক কায়স্থের সাহায্যে ক্রমে সেই বিবাহ সম্পন্ন হয়ে যায়। বাঁশিরাম নবকুমারের বাড়ির ভেতর যখন ঢুকলেন সেই সময় আরও অনেক লোকজন তার সাথে ঢুকে এলো। যখন বাঁশিরাম সেই বাড়ির ভেতর প্রবেশ করেছিলেন সেই সময় প্রমোদা বাড়ির ভেতর উঠোনে বসে অন্যান্য স্ত্রীলোকদের কাছে স্বামী মারা যাওয়ার কারণে দুঃখ প্রকাশ করছিলেন এবং কাঁদছিলেন। বাঁশিরাম সেই উঠোনে দাঁড়িয়েই তাকে কয়েকটি বিষয় জিজ্ঞাসা করলেন, কিন্তু প্রমোদার প্রশ্নের উত্তর তিনি অন্য এক প্রবীণা স্ত্রীলোকের কাছ থেকে পেলেন। বাঁশিরাম জানতে পারলেন সন্ধ্যার পরপরই নবকুমার বাড়ি থেকে বেরিয়েছিলেন। সেই সময় তার কাছে কোনো জিনিসই ছিল না, কেবলমাত্র পরনে একখানা থান ফাড়া ধুতি, পায়ে একজোড়া চটি জুতো এবং কাঁধে একটি মাত্র গামছা ছিল। তিনি যে সেই দিনই সন্ধ্যার পর বেরিয়েছিলেন এমনটা নয়, এটা তার প্রতিদিনকারই নিয়ম। প্রত্যেক দিন সন্ধেবেলায় বেরিয়ে তিনি রামসুন্দর ঘোষের বৈঠকখানায় গিয়ে বসতেন এবং কোনোদিন রাত 9টা, কোনোদিন রাত 10টা তিনি নিজের বাড়িতে ফিরে আসতেন এবং খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়তেন। তারপরে বাঁশিরাম জিজ্ঞাসা করলেন, গত রাতে তিনি ফিরে খাবার খেয়েছিলেন? প্রবীণা স্ত্রীলোকটি এবার বললেন, না, গত রাতে তিনি ফেরেনি। আহার করবেন কোথা থেকে? আচ্ছা, যখন আপনি দেখলেন ক্রমে রাত বাড়ছে কিন্তু নবকুমার ফিরে আসছেন না, তখন আপনি কোনো প্রকার কোনো খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেননি? আমি স্ত্রীলোক, রাত হয়ে গিয়েছে, সেই সময় আমি কি বেরোতে পারি? আচ্ছা, যে স্থানে নবকুমার মারা গিয়েছেন সেই স্থান থেকে আপনার বাড়ি তো খুব বেশি দূরে নয়, আর তিনি যখন মারা গিয়েছিলেন তখন নিশ্চয়ই তিনি প্রাণ রক্ষার চেষ্টা করেছিলেন বা পড়ে গিয়েছিলেন, সুতরাং কোনো প্রকার কোনো শব্দ নিশ্চয়ই হয়েছিল। এরূপ অবস্থা আপনি কিছু জানতে পারেননি? না মহাশয়, আমি কিছুই সন্ধান পাইনি। আমি তো সন্ধ্যের পরেই ঘুমিয়ে পড়েছিলাম। আপনি কখন এই অবস্থার কথা জানতে পারলেন? মানে রাত্রি তখন কত হয়েছিল? আমি যখন খুব ভোরবেলা গোলযোগ শুনলাম তখন বাইরে গিয়ে দেখলাম আমারই সর্বনাশ হয়ে গিয়েছে। আপনি বললেন নবকুমার রাতে ফিরে এসে আহার করতেন, অর্থাৎ গত রাতে তিনি ফিরেও আসেননি, আহারও করেননি। আচ্ছা, তার আহারের দ্রব্য কি ছিল একটু দেখা যেতে পারে? কাল রাতে আমার শরীর সুস্থ ছিল না বলে তার জন্য খাবার প্রস্তুত করতে পারিনি। হিন্দু স্ত্রীলোকের তো এটা নিয়ম নয়, তারা মরতে বসেও কিন্তু নিজের স্বামীর জন্য খাবার প্রস্তুত করতে ভোলে না। আহারের জন্য খাবার প্রস্তুত না করতে পারলেও আহারের জন্য অন্যান্য দ্রব্য কিন্তু সংগ্রহ করে রেখে দেয়। যাই হোক, আপনার কি অসুখ হয়েছিল? অত্যন্ত মাথা ধরেছিল বলে আর খাবার প্রস্তুত করতে পারিনি। এইমাত্র আপনি বললেন সকাল সকাল আপনি ঘুমিয়ে পড়েছিলেন, কিন্তু মাথা ধরলে তো সহজে ঘুম আসে না। এই কথার কোনো উত্তর না দিয়ে প্রবীণা এই কথার কোনো উত্তর দিলেন না। প্রমোদা উচ্চস্বরে কেঁদে উঠল। সুতরাং আর কোনো কথা জিজ্ঞাসা করা নিষ্প্রয়োজন। এরপর বাঁশিরাম সহ সকলেই সেই স্থান ত্যাগ করে বেরিয়ে পড়লেন। সেখান থেকে বেরিয়ে বাঁশিরাম রামসুন্দর ঘোষের বৈঠকখানায় গেলেন। সেখানে কিছু অনুসন্ধান করলেন। বাস্তবিকই নবকুমার সন্ধ্যের পর সে স্থানে গিয়েছিলেন এবং রাত 9টা পর্যন্ত সেখানে থাকার পর বাড়ি ফেরার জন্য বেরিয়েছিলেন এবং তিনি একা বেরিয়েছিলেন। এরপর বাঁশিরাম পুলিশের নিয়মিত যে সকল অনুসন্ধান আছে তাতে নিযুক্ত হলেন। লাশের পর্যবেক্ষণ করে লাশ চালান দিয়ে দিলেন। এক দিন করে প্রায় 3 দিন সেই গ্রামে বসে বসেই গ্রামের অনেক লোকের থেকে জবানবন্দি গ্রহণ করলেন।
কিন্তু কে যে সেই লাশ প্রথম দেখেছে সেটা জানা গেল না। সকলেই বলল তারা সেখানে যাওয়ার অনেক আগেই অনেকেই সেখানে গিয়েছিল। সুতরাং কে যে মিথ্যে বলছে আর কে যে সত্যি, বাঁশিরামের পক্ষে নির্ণয় করা একেবারে অসম্ভব হয়ে উঠল। একা বাঁশিরাম কেন, যে কোনো পুলিশ কর্মচারী যখন যে অনুসন্ধানে নিযুক্ত হন তখন তার ভাগ্যে প্রায় এরূপ ঘটনা ঘটে থাকে। এদেশের মানুষের পুলিশ কর্মচারীদের ওপর কোনো আস্থা নেই, তাই সাহস করে মন খুলে মনের কথা কেউ বলতে চায় না। তার ওপর সত্যি কথা বলে কে বা পুলিশের এই টানাটানিতে পড়বে? বোবার শত্রু নেই, এইটা অপেক্ষা ভালো উপদেশ আর কি আছে? 3-4 দিন অনুসন্ধান করেও যখন বাঁশিরাম কোনো কথাই বার করতে পারলেন না, তখন কি করবেন বসে বসে ভাবছেন, এমন সময় অপর আরেকজন পুলিশের কর্মচারী তার সাহায্যের জন্য এসে উপস্থিত হল। ইনিও বাঁশিরামের একজন সমকক্ষ, নাম শ্যামাচরণ দারোগা। শ্যামাচরণ এবং বাঁশিরামের মধ্যে সরকারি কার্যোপলক্ষে বেশ প্রণয় আছে। দুজনে একসাথে মিলে অনেক সময় অনেক অসাধ্য সাধন করেছেন। গভর্নমেন্টের কাছে দুজনেরই খ্যাতিও যথেষ্ট আছে। শ্যামাচরণকে দেখে বাঁশিরাম মনে মনে একটু সাহস পেল। পরামর্শ করবার উপযুক্ত লোক এতক্ষণে পাওয়া গেছে বলে তিনি অতিশয় আনন্দিত হলেন। দুজনে মিলে অনেকক্ষণ নির্জনে পরামর্শ করলেন। বাঁশিরাম এই মোকদ্দমার সকল কাগজপত্র শ্যামাচরণের হাতে তুলে দিলেন এবং বললেন, দেখো ভাই, আমার দ্বারা যতটা হবার যা হবার তাই হয়েছে। এই মোকদ্দমা আমার দ্বারা প্রমাণ করবার কোনো সম্ভাবনা নেই। এবার তুমি যদি কিছু করতে পারো তো করো, আমি এখন আসছি। এই বলে বাঁশিরাম তার সহিসকে ডেকে ঘোড়া প্রস্তুত করতে বললেন। একজন দারোগা না পারায় আবার অন্য একজন নতুন দারোগা অনুসন্ধান করতে এসেছেন। দেখতে দেখতে এই কথা গোটা গ্রামে ছড়িয়ে পড়ল। গ্রামের অধিকাংশ লোকই সমস্ত কাজকর্ম ফেলে রেখে ধীরে ধীরে শ্যামাচরণ দারোগার কাছে এসে উপস্থিত হল। ছোট ছোট বাচ্চারা ক্রমে তাকে ঘিরে দাঁড়াতে লাগল। সেকালের দারোগাদের অনুসন্ধানের যেমন ধরন ধারণ ছিল, শ্যামাচরণ সেই একইভাবে অনুসন্ধান আরম্ভ করলেন। আসর জাঁকিয়ে সেই স্থানে বসেই খুব সরগরম আরম্ভ করলেন। এই অনুসন্ধানের প্রথম আক্রমণ সেই স্থানের একজন নিরীহ ও দরিদ্র চৌকিদারের ওপর গিয়ে পড়ল। একটি অতি সামান্য কথা অবলম্বন করে প্রথমেই শ্যামাচরণ সেই চৌকিদারের ওপর 10 থেকে 20 বার পা দিয়ে লাথি মারলেন। সেই দরিদ্র চৌকিদার এরপর তার কঙ্কাল সদৃশ শরীর ঝাড়তে ঝাড়তে ও ভয়ে ঠকঠক করতে করতে উঠে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে গিয়ে দূরে জড়সড় হয়ে বসল। অন্যান্য চৌকিদাররাও নিতান্ত জড়সড় হয়ে দূরে গিয়ে বসল। কি দোষে শ্যামাচরণ সেই চৌকিদারকে অপমান করলেন তার কারণ অন্য কারোর পক্ষে বোঝা তো দূরের কথা, চৌকিদার নিজেই বুঝে উঠতে পারলেন না। দেশের মধ্যে যার একটু মান সম্ভ্রম আছে, যাকে সকলেই একটু ভয়ের চোখে দেখে থাকে, তার পক্ষে এসব করা নতুন কিছু নয়। প্রত্যেক দিন এরকম কত দরিদ্র যে এরকম মানুষের কাছে বিশেষভাবে অপমানিত হয়, তার সংখ্যা কে গুনবে? শ্যামাচরণ কেন যে এই চৌকিদারকে এরমভাবে অপমান করলেন তা অন্য কেউ বুঝতে না পারুক, স্বয়ং চৌকিদার তা জানতে না পারুক, কিন্তু আমরা তার কারণ সম্পর্কে অবগত। শ্যামাচরণ বুঝতে পারলেন চৌকিদাররা গ্রামের লোকের পক্ষ অবলম্বন করে যে বিষয় তারা জানে সেই বিষয়টি তারা গোপন করবার চেষ্টা করছে এবং কোনো কথা জিজ্ঞেস করলেই আমরা কিছুই জানি না এই বলে প্রশ্ন এড়িয়ে যাচ্ছে। এই কারণেই শ্যামাচরণ ভাবলেন এদের 2-1 ঘা না দিলে আসল সত্যি বের হয়ে আসবে না। এরই মধ্যে সহিস বাঁশিরামের ঘোড়া এনে উপস্থিত করল। বাঁশিরাম সকলের কাছ থেকে বিদায় গ্রহণ করে ঘোড়ার পিঠে উঠলেন। তারপর ঘোড়ার পিঠে চাবুকের এক বাড়ি মারলেন। চাবুক খেয়ে ঘোড়া আরোহীকে নিয়ে ঊর্ধ্বশ্বাসে সেখান থেকে চলে গেল। সন্তোষপুর গ্রামের কাছেই একটি ছোট্ট নদী আছে।
একটা সময় এই নদীতে অনেক জল থাকত। রাত দিন বেশ স্রোত বইত। বাণিজ্য উপলক্ষে অনেক নৌকাই এই নদী দিয়ে যাতায়াত করত। কিন্তু সময়ের পরিবর্তনে এই নদীর অবস্থারও পরিবর্তন হয়েছে। স্রোত এখন বন্ধ হয়ে গিয়েছে। স্থানে স্থানে চড়া পড়ে লোকজনের পারাপারের সুবিধে হয়েছে। নদীর আর আগের মতো গভীরতা নেই, কিন্তু এখনো তার মধ্যে মধ্যে স্থানে স্থানে বেশ জল আছে। তবে বিলের মতো যে স্থানে জল সেই স্থানেই আবদ্ধ। বর্ষাকালে পুরো নদী ভরে ওঠে, কিন্তু গরমকালে জল ক্রমে ক্রমে শুকিয়ে গিয়ে অতি অল্পই অবশিষ্ট থাকে মাত্র। সন্তোষপুর গ্রামের লোকজন, গরু বাছুর সকলেরই ওই নদীর জল ছাড়া বেঁচে থাকার উপায় নেই। সকলে এই জলে স্নান করে। এই নদীর জল ছাড়া 5 ক্রোশের মধ্যে আর পানীয় জলের সংস্থান নেই। দিনের বেলা সন্তোষপুর গ্রামের বালক, বৃদ্ধ, বনিতা সকলেই সেই মৃত নদীতে স্নান করেন। বিকেলে গ্রামের সমস্ত যুবতীরা এই নদীর কাছে আসেন এবং গা হাত পা ধুয়ে কলসি ভরে জল নিয়ে চলে যান। এটাই এখানকার অলিখিত নিয়ম। যেদিন নবকুমারের মৃতদেহ পাওয়া যায় তার ঠিক 7 কি 8 দিন পরে সন্ধ্যের সময় সেই মরা নদীতে 4-5টি স্ত্রীলোক হাত পা ধোয়ার সময় নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলেন। 4-5 জন নারী যখন একসঙ্গে রয়েছেন তখন পরিবেশ নির্জন হওয়া অলীক কল্পনা মাত্র। তাঁদের মধ্যে কি বিষয় যেন আলোচনা হচ্ছে। কান পাতলে শোনা যায়, দেখলি ভাই কি ভয়ানক, নিজের স্বামীর চেয়ে সংসারে আর কি আছে বলতো। অন্য একজন স্ত্রীলোক বললেন, তাই না তাই, সেটা যদি সকলে বুঝতে পারত তাহলে কি আর ভাবনা ছিল রে? তাহলে এই সংসার সোনার সংসার হতো। এখানে স্বর্গের চেয়ে সকলে অনেক সুখ পেত। অন্য একজন স্ত্রীলোক বলল, ঠিক, এটা স্বর্গ হোক আর না হোক, সকলে প্রাণ দিয়ে স্বামীর সেবা না করুক, কিন্তু ভাই এমন কখনো দেখিনি বা কখনো শুনিনি। ঘরের স্বামী এমন করে মারা গেল আর সে কিনা এই 2-1 ফোঁটা চোখের জল ফেলেই অমনি হেসে খেলে কথা বলে বেড়াচ্ছে। এত লোকের মরণ হয়, কিন্তু যম কি এমন ধারা স্ত্রীলোককে চেনেন না? এ ভাই তোমাদের ভুল। আমি শুনেছি যে স্ত্রীলোকের চরিত্র খারাপ হয়, যে স্ত্রীলোক পরপুরুষের ওপর সর্বদা নজর করে, তার মনে ভাই দয়া ধর্ম বলে কিছু থাকে না। নিজের স্বামী যে দেবতা সেটা ভুলে গিয়ে স্বামীর সঙ্গে মন্দ ব্যবহার করে থাকে। প্রমোদাকে তো তোমরা সকলেই জানো, সে কি কখনো একদিনের জন্য তার স্বামীর সেবা করেছে? সে তার জন্য কষ্ট করবে না তার চোখ দিয়ে 1 ফোঁটা জল পড়বে? আর ভাই সেই হতবাগা হরেটাকেই বা কি বলি, তার বাপ তার বিয়ে দেওয়ার জন্য এত ঝুলোঝুলি করলে কিন্তু সে কিছুতেই শুনলে না, কোনো রকমেই সে বিয়ে করতে রাজি হলে না। কি জানি ভাই, এই মাগি তাকে কি মন্ত্র দিয়েছে কে জানে, বোঝা ভার, জানো তো? হ্যাঁ, আবার শুনেছিস যেদিন নবকুমার খুন হয়েছে সেদিন থেকেই নাকি হতবাগাটা গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। মাগি তার জন্য ভেবে ভেবে মরছে। কি পোড়া কপাল বলতে কিনি, এমন সোনার চাঁদ স্বামী, তার এমন অবস্থা দেখে তার চোখ দিয়ে নাকি জল বেরোয় না, আর একটা হতভাগার জন্য অস্থির হয়। না ভাই, বাপের জন্মে কোনোদিন এই ব্যাপার শুনিনি, দেখা তো পরের কথা। এইসব কথা বলতে বলতে স্ত্রীলোক কয়েকটি গা হাত পা ধুয়ে কলসিতে জল ভরে গ্রামের দিকে এগোতে লাগলো। নিজেদের মধ্যে কথা বলতে বলতেই তাঁরা হাঁটছেন। অন্য কোনো দিকে কোনো লক্ষ্য নেই, নিজেদের মনেই হেঁটে চলেছেন। সেই মরা নদীর যে ঘাটে নেমে জল তুলতে হয় সেই ঘাটের কাছেই কতগুলি আগাছার একটি জঙ্গল আছে। মহিলারা সেই ঘাট থেকে ওঠা মাত্রই সেই জঙ্গলের ভেতর থেকে একটা মানুষ বের হয়ে এলো। তারপর তাদের পিছনে পিছনে নিঃশব্দে চলতে লাগলো। কোনো মহিলাই কোনো কিছু টের পেল না, নিজেদের মধ্যে কথা বলতে বলতে হাঁটতে লাগলো। যে লোকটি তাদের পিছু নিয়েছিল তার পোশাক পরিচ্ছদ এবং ধরন ধারণ দেখে মনে হয় ইনিও সেই গ্রামেরই কোনো একজন অধিবাসী হবেন।
এনার পা সম্পূর্ণ নগ্ন, পরনে আধময়লা ধুতি, গায়ে কোনো চাদর নেই, কিন্তু কাঁধে একটা ময়লা গামছা আছে এবং হাতে রয়েছে একটি পিতলের গাড়ু। ক্রমে সন্ধ্যা হয়ে আসলো। সেই অন্ধকারের মধ্যে সকলেই গ্রামের ভেতর প্রবেশ করলেন, কিন্তু কে যে কোন দিকে চলে গেলেন সেটা আর কেউ দেখতে পেলেন না। সেই রাত্রেই একজন চৌকিদার একটা পত্র এনে সেই খুনি মোকদ্দমার অনুসন্ধানে নিযুক্ত শ্যামাচরণ দারোগার হাতে দিলেন। শ্যামাচরণ পত্রখানা খুলে দেখলেন, তারপর পকেটে রেখে দিলেন এবং সহিশকে বললেন ঘোড়া বের করতে। সন্তোষপুর গ্রামের প্রায় 2 ক্রোশ দূরে রায়নগর নামক একখানা গ্রাম আছে। এই গ্রামে একটা ফাঁড়ি ঘর আছে। কনস্টেবলগণ পাহারায় আসলে বা কোনো কর্মচারী কোনো অনুসন্ধানে এলে সেখানেই থাকেন। শ্যামাচরণ সেই রাতে একা ঘোড়ায় চেপে সেই ফাঁড়ি ঘরে গিয়ে পৌঁছলেন। ঘোড়া থেকে নেমে তিনি ঘরের ভেতর প্রবেশ করে দেখলেন সেই ঘরের ভেতর একখানা চারপায়ের ওপর একজন শুয়ে রয়েছেন। তাকে দেখা মাত্রই শ্যামাচরণ চিনতে পারলেন। বললেন, বাঁশিরাম দাদা, আজ বড় ঘুম যে? বাঁশিরাম বললেন, হ্যাঁ, কে? ও, শ্যামাচরণ, এসেছো? ভালোই হয়েছে। তোমার আসারই অপেক্ষা করছিলাম। অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছি। আচ্ছা, মোকদ্দমার কিছু এগোলো? শ্যামাচরণ বললেন, এই মোকদ্দমার ভার তো আমার ওপর নয়, সে ভার তো আমার দাদার ওপর। আমি তো কেবল আসর জমিয়ে বসে আছি। দূর থেকে দেখছি আমার দাদা কি কি করে উঠতে পারেন। এতদিন পরে এই মোকদ্দমার যেন একটা কিছু উপায় হবে বলে মনে হচ্ছে। কিছু কিছু আভাস আমি পেয়েছি, বুঝতে পেরেছ? আজ সন্ধ্যার সময় আমি ছদ্মবেশে সন্তোষপুরে গিয়েছিলাম এবং গ্রামের সেই মৃত নদীর পাশে লুকিয়ে বসেছিলাম। সেই সময় কয়েকটা স্ত্রীলোক জল নেওয়ার জন্য সেখানে আসেন এবং তারা যেভাবে পরস্পর গল্প করছিলেন এবং যে বিষয় নিয়ে গল্প করছিলেন তাতে আমার বিশ্বাস হয়েছে নবকুমারের স্ত্রী এই খুন সম্বন্ধে কিছু না কিছু জানেন এবং তার চরিত্র সম্পর্কে আমি যতটুকু শুনেছি সেটা যদি বাস্তবিকই সত্যি হয় তাহলে কোনো কিছুই অসম্ভব নয়। সম্ভবত গ্রামের হরি নামক কোনো ব্যক্তির সঙ্গে নবকুমারের স্ত্রীর অবৈধ প্রণয় রয়েছে এবং নবকুমারের হত্যার পরদিন থেকেই সে পলাতক। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে আশা করি অনুসন্ধান চালাতে আর বেশি খাটনি করতে হবে না এবং আমরা অপরাধীকে শীঘ্রই ধরে ফেলব। কিন্তু হরি কে, তার পরিচয় কি, সে এখন কোথায়, প্রমোদার সাথে তার আদৌ কোনো সম্পর্ক রয়েছে কি না, এসব কিছু অনুসন্ধান করে দেখতে হবে এবং এগুলো অনুসন্ধান করার ভার আমি তোমার ওপর দিলাম। তুমি সমস্ত কিছু অনুসন্ধান করে আমাকে খবর দেবে। রাতে আমাকে এখানেই পাবে। সব কিছু খোঁজখবর নেওয়ার পর যা করার তারপর করা হবে। বাঁশিরামের এ কথা শুনে এবং তার কাছ থেকে সেই সম্বন্ধে যাবতীয় তথ্য নিয়ে শ্যামাচরণ সেখান থেকে চলে গেলেন। পরদিন নির্ধারিত সময় শ্যামাচরণ পুনরায় গিয়ে বাঁশিরামের সাথে সাক্ষাৎ করলেন। শ্যামাচরণের কাছ থেকে আজ বাঁশিরাম জানতে পারলেন বাস্তবিকই প্রমোদার সাথে হরি অবৈধ প্রণয়ে আসক্ত এবং হত্যার পরদিন থেকেই সে গ্রাম ছেড়ে চলে গিয়েছে। কোথায় যে গিয়েছে তার কোনো ঠিকানা সে রেখে যায়নি। তার বাড়ির লোক বা গ্রামের লোক কেউই এ বিষয়ে কিছু মতামত দিতে পারেনি, অথবা জানলেও শ্যামাচরণের কাছে গোপন করে গিয়েছে। অসৎ স্ত্রীলোকের কুটিল বুদ্ধি। মিথ্যে কথা বলে একটা ঘটনা ঘটিয়ে দেওয়া কঠিন কিছু নয়। এইসব ভেবে বাঁশিরাম প্রমোদাকে একাকী কোনো কথা বলতে সাহস করলেন না। তিনি সেই গ্রামেরই 2-1 লোককে নিয়ে সকাল সকাল সদল বলে পুনরায় গ্রামে গিয়ে উপস্থিত হলেন। শ্যামাচরণ ও তার দলবলকেও সেখানে পেলেন। এরপর সেই গ্রামের প্রধান 2-1 জনকে সঙ্গে নিয়ে নবকুমারের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। সেই সময় প্রমোদা বাড়িতে ছিল না।
পাড়ার ভিতর অন্য কারোর বাড়িতে গিয়েছিল। খবর পাঠানো হলো। প্রমোদা বাড়িতে এলেন। পুলিশ আবারও তার বাড়িতে এসেছে এই কথা জানতে পেরে পাড়ার আরও 2-3 জন প্রবীণা স্ত্রীলোককে সঙ্গে করে প্রমোদা আসলো। আগের মতো করেই প্রমোদা এবারও সরাসরি কোনো প্রশ্নের উত্তর দিচ্ছিল না। তার হয়ে উত্তর দিচ্ছিলেন এক প্রবীণা। কিন্তু এবারে বাঁশিরাম বেঁকে বসলেন। তিনি বললেন, দেখুন, আমি আগে যখন এসেছিলাম এবং প্রমোদার জবানবন্দি নেবার চেষ্টা করেছিলাম, তখন নবকুমারের স্ত্রী হিন্দু কুলবালা বলে তার সাথে আমাদের কথা বলার কোনো প্রয়োজন ছিল না। সুতরাং অন্যের মুখের কথার উপর সন্তুষ্ট হয়ে আমাদের থাকতে হয়েছিল। আজ এসেছি একজন কুলধ্বংসকারিণী প্রমোদার জবানবন্দি নেবার জন্য। নিজ স্বামী খাতিনী পাপময়ী পিশাচিনীর জবানবন্দি গ্রহণ করার জন্য এসেছি। আজ কেবলমাত্র এসেছি এই প্রমোদার প্রমাদকাণ্ডের ভীষণ রহস্য উদ্ঘাটনের জন্য। সুতরাং আজকে অন্য আর কারোর প্রয়োজন হবে না। আপনারা যারা যারা এখানে আছেন সকলেই ভদ্র ঘরের স্ত্রীলোক। আপনাদের এখন এখানে কোনো প্রয়োজন নেই। আপনারা ফিরে যেতে পারেন। প্রমোদার পক্ষ অবলম্বন করে প্রমোদার কথা আমাদের বোঝানোর আর কোনো প্রয়োজন পড়বে না। আমাদের প্রশ্নের উত্তর প্রমোদা এবার নিজেই দিতে পারবে। বাঁশিরামের সাথে যে কয়েকজন ভদ্রলোক নবকুমারের বাড়িতে এসেছিলেন তাঁরা বাঁশিরামের কথা শুনে মনে মনে যেন একটু অসন্তুষ্ট হলেন। কারণ প্রমোদার চরিত্রের কথা পুলিশের কানে যাতে কোনোভাবে না যায় তারা সে বিষয়ে যথেষ্ট লক্ষ্য রেখেছিলেন এবং তাদের পরামর্শেই গ্রামের কোনো লোকের মুখে এখনো পর্যন্ত কোনো কথা শুনতে পাওয়া যায়নি। এমনকি যে সকল লোক পুলিশের কাছে জবানবন্দি দিয়েছে তাদের কারো মুখেও সেসব কথা প্রকাশ পায়নি। গ্রামের চৌকিদাররাও আদ্যপান্ত সমস্ত ঘটনার কথা জানলেও পুলিশের সামনে মুখ খোলেনি। তবে বাঁশিরাম জানলেন কি করে? গ্রামের ভদ্রলোকগণ একটু অসন্তুষ্ট হয়েছেন এটা জানতে এবং বুঝতে পেরেও বাঁশিরাম কিন্তু সেদিকে কোনো লক্ষ্যপাত করলেন না। বাঁশিরাম প্রমোদাকে প্রথমে 2-1টা হালকা কথা জিজ্ঞাসা করলেন, কিন্তু তার কোনোরূপ কোনো উত্তর না পেয়ে শেষে বাঁশিরাম বললেন, দেখো প্রমোদা, আমরা এখন একটা খুনি মোকদ্দমার অনুসন্ধানে নিযুক্ত এবং এ সম্বন্ধে আমরা তোমাকে যা যা জিজ্ঞেস করব আইন অনুযায়ী সেসব প্রশ্নের সঙ্গত উত্তর প্রদানে তুমি বাধ্য। তোমার বিপক্ষে আমরা যে সকল প্রমাণ পেয়েছি যদি তার উপর নির্ভর করে আমাদের চলতে হয় তাহলে একটা কথা বলে রাখি, আমাদের যেটা কর্তব্য আমরা সেটাই করব। তোমাকে এখানে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হবে এবং সেখানেই যা কিছু জিজ্ঞাসা করা হবে। তোমার চরিত্র যাই হোক, তুমি এখনও ভদ্রলোকের কুলবধূ বলে তোমাকে যথাসাধ্য সম্মান করে চলেছি। এরপরেও তুমি যদি আমার প্রশ্নের কোনো উত্তর না দাও তাহলে বাধ্য হয়ে আমাকে যা করার তাই করতে হবে। বাঁশিরামের কথা শুনে প্রমোদা অতি মৃদুস্বরে বলল, আপনার যা জিজ্ঞাসা করবার আমাকে করুন, যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাকে থানায় নিয়ে যাবার কোনো প্রয়োজন নেই। প্রমোদার কথা শুনে বাঁশিরাম বললেন, ভালো কথা। আচ্ছা, একজন হিন্দু রমণী হয়ে তুমি তোমার স্বামীর প্রতি এরকম ব্যবহার করলে কেন? প্রমোদা বলল, কেমন ব্যবহার? আমি তোমার স্বামীর প্রতি কোনো অন্যায় ব্যবহার করিনি। তোমার স্বামীর ওপর তোমার কিছুমাত্র ভালোবাসা ছিল না, এই কথা কি সত্যি? এটা মিথ্যে কথা। তোমার স্বামী তোমার চরিত্রের ওপর সর্বদা সন্দেহ করতেন, গ্রামবাসীরা সকলেই তা জানে। এটার কারণ কি? সর্বৈব মিথ্যে কথা। আচ্ছা, শুনতে পাওয়া যায় একদিন রাত্রেবেলা তোমার ঘরে অচেনা কোনো পুরুষ মানুষকে ঢুকতে দেখে তোমার স্বামী গোলযোগ করেছিলেন। এই ব্যাপারে তুমি কিছু বলতে চাও? দেখুন, আমার ঘরে তিনি কখনো কোনো পুরুষ মানুষকে দেখেননি বা কোনো কারণেই কোনোরূপ গোলযোগ করেননি। তবে তোমার চরিত্র সম্বন্ধে নানা লোকে যে নানা কথা বলছে সেটা কি মিথ্যে? প্রমোদা যেরূপ মৃদুস্বরে প্রথমে কথা বলতে আরম্ভ করেছিল, এখন কিন্তু সেই মৃদুস্বর আর নেই। সেটা ক্রমশ উচ্চস্বরে পরিণত হয়েছে। বাঁশিরামের শেষ প্রশ্নের উত্তরে
প্রমোদা বলল, মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে। এটা এটা কোনো শত্রুপক্ষের চক্রান্ত। এই যে আপনারা সকলে এখানে তামাশা দেখতে এসেছেন। হ্যাঁ, আপনার সঙ্গে তামাশা দেখতে এসেছে। এদের মধ্যে ভদ্রলোক কে? হ্যাঁ, এরাই আমার শত্রু। আমার বিপক্ষে এরাই বলতে পারেন, আমার বিপক্ষে বলতে পারেন, আমার বিপক্ষে কাজ করতে পারেন। এমন কোনো কাজ নেই যে এরা করতে পারেন না। বাঁশিরাম বললেন, আচ্ছা মানলাম এরা তোমার শত্রু, কিন্তু হরি তো আর তোমার শত্রু নয়। হরি এখন কোথায়? হরি? কে হরি? আমি কোনো হরিকে জানি না। জানলে তো বলবো কোথায়। যে হরির জন্য তোমার মন সর্বদা চঞ্চল। নবকুমারের মৃত্যুতে তোমার মনে যতটা না কষ্ট হয়েছে, তার থেকে ঢের বেশি কষ্ট হয়েছে হরি গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য। এখন তুমি বলছো সেই হরিকেই তুমি চেনো না? না, জানি না। যাকে জানি না, চিনি না, তাকেও কি এখন জানি বলে পরিচয় দিতে হবে নাকি? এই তো মাত্র কয়েকদিন আগে অসময়ে নবকুমার বাইরে থেকে তাড়াতাড়ি চলে আসেন এবং ভেতরে ঢুকে তিনি দেখতে পান হরিকে। নবকুমারকে দেখা মাত্রই হরি প্রাণ ভয়ে পালিয়ে যায় এবং নবকুমার তোমাকে মারার জন্য উদ্যত হয় এবং তুমিও প্রাণ ভয়ে পালিয়ে গিয়ে অন্য একটা বাড়িতে আশ্রয় নাও, জীবন রক্ষা করো। সেই হরিকে এখন তুমি চিনতে পারছো না? না, আমি চিনতে পারছি না। আমি কোনো হরিকে চিনি না। তুমি হরিকে চেনো কি না চেনো সেটা আমি তোমাকে পরে দেখাবো, তখন দেখবে বাঁশিরামের বুদ্ধি সামান্য একজন স্ত্রীলোকের বুদ্ধি অপেক্ষা বেশি তো হবেই। আর এটাও বুঝবে যে বাঁশিরাম দারোগা যখন যে কাজে হাত দেয় তখন সেটা সম্পূর্ণ করেই ছাড়ে। দেখো প্রমোদা, তুমি স্ত্রীলোক। বুঝতে না পেরে কোনো একটা ঘটনা যদি ঘটিয়েও ফেলো, তবে সেটা স্বীকার করে নাও। আমার কাছে কিচ্ছু গোপন করো না। বাঁশিরাম মনে করলে তোমায় বাঁচাতেও পারে, আবার বাঁশিরাম মনে করলে তোমায় ফাঁসি কাঠেও ঝোলাতে পারে। তোমরা পুলিশের কর্মচারী, হয় কে নয় বা নয় কে হয় করার ক্ষমতা তোমাদের বেশ আছে, আমি সেটা জানি। তাই বলে আমি কেন মিথ্যে কথা বলবো? যেটা আমি জানি না সেটা জানি বলে কেন ধর্ম নষ্ট করব? আমি কিচ্ছু জানি না, কোনো কথা জানি না। জানলে আমি এখনই বলতাম, সর্বসমক্ষে দাঁড়িয়ে বলতাম। এরূপ অপমান আমি কখনো সহ্য করতাম না। প্রমোদার কথা শুনে বাঁশিরাম একটা ব্যাপারই বুঝলেন, যে শ্রেণীর স্ত্রীলোকদের সাথে তিনি এতদিন কাজ করে এসেছেন, প্রমোদা সেই শ্রেণীর স্ত্রীলোক নয়। প্রমোদাকে সরল পথে আনতে হলে বিশেষভাবে বিশেষ আয়োজনের প্রয়োজন। এরপর বাঁশিরাম ও তার সকল দলবল সেই বাড়ি থেকে বেরিয়ে গেলেন। প্রমোদা একাকী বাড়ির ভেতরে রইল। বাড়ির বাইরে পুলিশি পাহারা বসল। প্রমোদার বাড়িতে সকলের যাতায়াত বন্ধ হল। এমনকি বিনা কারণে বাড়ির বাইরে বের হওয়াও প্রমোদার পক্ষে এক প্রকার দায় হয়ে উঠল। সেই দিন থেকে বাঁশিরাম সেইখান থেকে আবারও নিরুদ্দেশ হলেন, কিন্তু কোথায় যে গেলেন কেউই তা বলতে পারলেন না। তবে শ্যামাচরণ কিছু জানতেন কি না জানা নেই, সে বিষয়ে তিনি কাউকে কিছু বলেননি। সন্তোষপুর গ্রামে রামলোচন ঘোষের বাড়ি। রামলোচন ঘোষ যখন সঙ্গতিশালী ছিলেন সেই সময় তিনি এই বাড়ি প্রস্তুত করেন। এখন অবস্থার সঙ্গে সঙ্গে বাড়িরও দুরবস্থা ঘটেছে। সমস্ত গৃহগুলি এখন ভগ্ন অবস্থায় পরিণত হয়েছে। যেদিন নবকুমারের মৃতদেহ পাওয়া যায় তার থেকে প্রায় 22 দিন পরে রামলোচন ঘোষের একটি পুরনো ও ভাঙা ঘরের মধ্যে 4-5টি লোক একসাথে বসে। তার মধ্যে একজন ব্যক্তি অপর একজন ব্যক্তিকে বললেন, হরি, তুমি আমাকে যা যা বলেছ তা কি সত্যি? যদি তার মধ্যে কোনো মিথ্যে থেকে থাকে তাহলে এখনো আমাকে বলো, সত্যি হোক বা মিথ্যে। যা তুমি আমাকে বলেছ সেটাই আমি শুনেছি,
কিন্তু আমি তোমাকে বিশেষভাবে সতর্ক করছি যে মিথ্যে কথা বলো না, যেটা সত্যি সেটাই বলো। এখনো তুমি যদি কোনো সত্যি বলতে চাও আমাকে বলতে পারো। আমি এখন এখান থেকে চললাম। এখানে যারা রইলেন তারা তোমার কথা বেশ বুঝতে পারবেন। তারা বুঝতে পারবেন তুমি সত্য বলছো না, মিথ্যে বলে সকলকে প্রতারিত করছো। শ্রোতাগণ, আপনারা বুঝতে পারলেন কি যিনি বাইরে বেরিয়ে এলেন তিনি কে? তিনি আর কেউ নন, সেই দারোগা বাঁশিরাম। বাঁশিরাম বাইরে বেরিয়ে এলে আরেকজন ব্যক্তি কাগজ কলম নিয়ে হরিকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? আমার নাম শ্রী হরিমোহন ঘোষ, নিবাস এই গ্রামে। নবকুমারের হত্যা সম্বন্ধে তুমি নিজের ইচ্ছায় কিছু বলতে চাও আমাকে? হ্যাঁ, চাই। কি বলতে চাও বলো। মহাশয়, আমার বাড়ি এই সন্তোষপুর গ্রামে। আমার বাবা এখনো জীবিত। যে নবকুমার মরে গেছেন তাকে ভালোভাবে আমি চিনতাম। তিনি আমাকে বিশেষভাবে যত্ন করতেন, সুতরাং সবসময় আমি তার বাড়িতে যেতাম। নবকুমারের স্ত্রী প্রমোদা আমাকে দেখে লজ্জা করতেন না কোনো প্রকার, মানে আমার সামনে আসতে কোনো প্রকার সংকোচন ভাব দেখাতেন না। সকালেই বলুন আর সন্ধ্যাবেলায় বলুন, যখন সুবিধা পেতাম তখন নবকুমারের বাড়ি যেতাম। কিন্তু যখন যেতাম তখন প্রায় নবকুমারকে বাড়িতে দেখতে পেতাম। প্রথম প্রথম তিনি একটু পীড়িত ছিলেন, সুতরাং বাড়ি ছেড়ে তিনি অন্য কোথাও যেতেন না। এরপর যখন তার রোগ একটু ভালো হয়ে গেল, তিনি একটু সেরে উঠলেন, তখনও তিনি বাড়ি ছেড়ে কোথাও যেতেন না। কেবল সকাল ও সন্ধ্যার সময় পাড়ার ভেতরেই অল্প স্বল্প ঘুরে বেড়াতেন। মহাশয়, সেদিনের কথা ভেবে আজও আমার শরীর শিউরে ওঠে, কথা বন্ধ হয়ে যায়। কি হয়েছিল? একদিন ঠিক সন্ধ্যের সময় আমি নবকুমারের বাড়িতে গেলাম। বাড়ির উঠোনে পা দেওয়া মাত্রই নবকুমারকে দেখতে পেলাম না। ডেকে ডেকেও কোনো সাড়া পেলাম না। সেই সময় প্রমোদা তার ঘরের ভেতর কি যেন একটা কাজ করছিল। আমার ডাক শুনে সে বাইরে এসে আমাকে বলল, সে এখনই আসছে, আমি যেন একটু অপেক্ষা করি। প্রমোদার কথা শুনে আমি সেই ঘরের দাওয়ার ওপর গিয়ে বসলাম, কিন্তু প্রমোদা আমাকে তার ঘরের ভেতর গিয়ে বসতে বলল। আমি ভাবলাম সন্ধ্যের সময় প্রমোদা বুঝি দাবা পরিষ্কার করবে, তাই আমাকে ঘরের ভেতর গিয়ে বসতে বলছে। এই ভেবে আমি সেখান থেকে উঠলাম, উঠে ঘরের ভেতর গিয়ে তক্তপোষের ওপর বসলাম। সেই সময় সন্ধে হয়ে গিয়েছে, ঘরের ভেতর অন্ধকার। আমি সেই অন্ধকার ঘরের মধ্যে বসলে প্রমোদা একটা মোমবাতি জ্বালিয়ে নিয়ে এলো, এবং তখনই মোমবাতিটি নিভে গেল কি প্রমোদা নিজে নিভিয়ে দিল সেটা আমি বুঝতে পারলাম না। সেই নিভে যাওয়া প্রদীপ নিয়ে প্রমোদা আবার বাইরে গেল, আবার মোমবাতিটি জ্বালিয়ে ঘরের মধ্যে ফিরে এলো। ঘরের ভেতর ঢুকেই বলল, না, পোড়া দেবতা কি আর আলো জ্বালতে দেবে না? এই বলেই ঘরের দরজা যেন ভেতর থেকে বন্ধ করে দিল। সেই সময় ঘরের প্রদীপের সামনে কেবল আমি এবং প্রমোদা। যে প্রমোদাকে আমি কখনো মন্দ দৃষ্টিতে দেখিনি, যার চরিত্র সম্বন্ধে আমার হৃদয়ে কোনো সন্দেহ ছিল না, আজ সেই প্রমোদার এইসব কাণ্ডে আমার মাথা ঘুরে গেল। আমি তখন হিতাহিত জ্ঞানশূন্য হয়ে গেলাম। প্রমোদার সেসব বৃষদৃশ ব্যাপারে ভাবতে লাগলাম। ধীরে ধীরে আমি প্রমোদার প্রতি আকৃষ্ট হয়ে পড়লাম। ভুলে গেলাম বাবার স্নেহ, মায়ের মমতা, সব কিছু যেন উবে যেতে লাগলো। নবকুমারের প্রতি যে আমার ভাব ছিল সেটা ক্রমে ক্রমে উবে যেতে থাকলো। সেদিন থেকে নবকুমারের অনুপস্থিতিটাই কেবল আমি বেশি করে চাইছিলাম। প্রমোদাকে সবসময় চোখে চোখে রাখতে ইচ্ছে করতো আমার। সেও আমার জন্য সর্বদা পাগলের মতো করত। যদি কোনোদিন আমি তার বাড়িতে না যেতাম বা কোনোদিন দেরি হতো, তাহলে কোনো না কোনো ছল করে প্রমোদা ঠিক আমার বাড়িতে এসে উপস্থিত হতো। যেভাবে হোক আমার সংবাদ নিয়ে তবেই সে বাড়িতে ফিরত। ক্রমে এমন একটা অবস্থা হলো যে আমাদের গুপ্ত প্রণয় আর গুপ্ত রইল না।
এক কান দুকান হতে হতে গোটা গ্রামে ছেয়ে গেল। এইভাবে নবকুমারের কানেও পৌঁছল। তখন নবকুমার প্রত্যেক কথাতেই তার স্ত্রীর ওপর সন্দেহ করতে লাগলেন। আমাকেও সবসময় দেখতে পারতেন না। আমি আস্তে আস্তে তার বাড়িতে যাওয়া বন্ধ করে দিলাম, কিন্তু প্রমোদাকে না দেখে থাকি কি করে? তাই নবকুমার যখন বাড়ির বাইরে চলে যেত, প্রমোদা ঠিক সেই সময় আমাকে খবর পাঠিয়ে দিত। অনেক রাত্রে নবকুমার যখন ঘুমিয়ে পড়ত, আমিও ঠিক সেই সময় খবর নিয়ে থাকি। এইভাবে আমার আর প্রমোদার প্রেম ক্রমে বাড়তে লাগলো। নবকুমার আমাদের এই অত্যাচার আর কোনোভাবে সহ্য করতে পারলেন না। তিনি তখন রোগমুক্ত হয়ে উঠেছেন, সবল হয়ে উঠেছেন। তিনি আর সহ্য করবেন কেন? এখন সে কেবল প্রমোদার ওপর বিশেষ দৃষ্টি রাখল। সময় অসময় হঠাৎই বাড়ির ভেতর প্রবেশ করতে লাগলেন। ঘুমের মধ্যেই হঠাৎ করে জেগে উঠতে লাগলেন, কখনো বা ঘুমানোর ভান করে পড়ে থাকলেন। এইভাবে দু একবার বাড়ির ভেতরে আমি ধরা পড়লাম। একদিন প্রমোদার সাথে এক ঘরে আমাকে তিনি দেখে ফেললেন এবং সেই থেকেই আমাকে হত্যা করার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। আমি পালালাম এবং প্রমোদাও পালালো। নিজেরা নিজেদের জীবন রক্ষা করলাম। এরপর ধীরে ধীরে কথাটা রাষ্ট্রময় হয়ে গেল। গ্রামের অধিকাংশ লোকই নবকুমারের পক্ষ নিল এবং আমাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। সেই সময় সুযোগ মতো একদিন প্রমোদার সাথে আমার সাক্ষাৎ হলো। সে আমাকে বলল আমি যেন তাকে নিয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যাই, কিন্তু আমি এই পরামর্শ মানতে পারলাম না। বললাম, গোটা গ্রামে যখন আমার বিপক্ষে, তখন তাকে বের করে আমি কোথায় কতদিনই বা থাকতে পারবো? খুব তাড়াতাড়ি আমরা ধরা পড়ে যাব, খুব অপমানিত হতে হবে, এমনকি আমার জেল পর্যন্ত হতে পারে। আমার এইসব কথা প্রমোদা বুঝল এবং বলল, তাহলে অন্য কোনো উপায় অবলম্বন করতেই হবে। নবকুমারের হাত থেকে নিস্তার না পেলে আমরা কোনোদিন সুখভোগ করতে পারবো না। প্রমোদা আমাকে আশ্বাস দিল, যে করে হোক সে একটা উপায় বার করবে এবং সেইভাবেই কার্য সম্পূর্ণ হবে। এই পরামর্শ হওয়ার পর প্রায় 7-8 দিন আমরা চেষ্টা করেও একে অপরের সাথে কথা বলতে পারিনি। কেবল দূর থেকেই একে অপরকে দেখতাম, আকার ইঙ্গিতে যতটুকু কথা বলা যায় আর কি। একদিন স্থির হলো ঠিক সন্ধ্যার সময় প্রমোদার বাড়ির কাছে একটি জঙ্গলের ভেতর আমরা দেখা করব। সন্ধ্যার পর আমি সেই জঙ্গলে একাকী বসে রইলাম। সময় মতো প্রমোদাও আসলো। সেই নিস্তব্ধ জঙ্গলে কিছুক্ষণ বসে থেকে প্রমোদা আমাকে নবকুমারের হাত থেকে উদ্ধার পাওয়ার একটা উপায় বলল। স্নেহময়ী রমণীর হৃদয় থেকে যে এইরূপ কথা বেরোতে পারে তা শোনা দূরের কথা, আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি। প্রমোদার কথা শুনে আমার প্রথমে মাথা ঘুরে গেল, আমার সারা শরীর কাঁটা দিয়ে উঠল। কিছুক্ষণের জন্য আমার হিতাহিত জ্ঞান লোপ হয়ে গেল। প্রমোদ আমাকে বলল, হরি, আমি অনেক ভেবে চিন্তে দেখলাম, সেই পাপিষ্ঠকে কোনোভাবে বিনষ্ট করতে না পারলে আমাদের মনোবাঞ্ছা পূরণ হবে না। আমরা এক হতে পারবো না, আর কোনো উপায় নেই। স্বামী না থাকলে আমি বিধবা হব ঠিকই, কিন্তু আমার পক্ষে তো বিধবা হওয়াই মঙ্গল। যাকে আমি দুই চোখে দেখতে পারি না, যাকে দেখলে আমার সর্বাঙ্গ জ্বলে যায়, সেই স্বামীর জীবনের আকাঙ্ক্ষা কে করে থাকে? সে না থাকলে আমাদের দুজনের পথ পরিষ্কার হবে। আমি তোমাকে নিয়ে এখান থেকে চলে যাব, তারপর আমরা পরম সুখে আমরা আমরা একসঙ্গে থাকবো। দেখো, সে আমাকে বলল, আজকাল প্রায়ই নবকুমার রাতের দিকে বাড়ি ফেরে এবং সেই সময় তাকে যদি হত্যা করা হয় তবে কেউ জানতে পারবে না কে হত্যা করলো। অর্থাৎ রাত্রেবেলা হত্যা করলে কারো পক্ষে জানা সম্ভব হবে না কে হত্যা করলো, কেন করলো। অথচ কোনো পুলিশ কর্মচারী বিশ্বাস করতে চাইবে না যে হিন্দু রমণী তার নিজের স্বামীকে হত্যা করেছে বা হত্যার সহায়তা করেছে। প্রমোদ আমাকে বলল, আমাকে সে সমস্ত কিছু জোগাড় করে দেবে, শুধু খিড়কি দরজার কাছে আমাকে অপেক্ষা করতে হবে। তাকে যখনই দেখতে পাবো তখনই যেন আমি তাকে পেছন থেকে এমন সাংঘাতিক আঘাত করব যেন এক আঘাতেই সে ইহলোক ত্যাগ করে। যে প্রেমিক প্রণয়নীর প্রণয় একবার মজেছে, তার পক্ষে প্রণয়নীর ইচ্ছার বিরুদ্ধে যাওয়া অসম্ভব। আমার পক্ষেও সম্ভব ছিল না। প্রমোদার এই প্রস্তাবে আমার মন সায় না দিলেও আমি কিন্তু
পিছু হটতে পারলাম না। কে যেন আমাকে নিজের ইচ্ছার বিরুদ্ধে টেনে হিঁচড়ে নবকুমারের বাড়ির খিড়কি দরজার কাছে নিয়ে গেল। পুকুরের পাশে সে অন্ধকারের ভেতর বসে রইলাম আমি। বসে বসে কত কিছু ভাবতে লাগলাম, বলতে পারবো না। আমি আমার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললাম, পাগল হয়ে গেলাম। সেই সময় প্রমোদা কোথা থেকে একখানা তীক্ষ্ণ কুঠার এনে আমার হাতে ধরিয়ে দিল। ও নিজে চুপ করে কাছাকাছি কোথাও লুকিয়ে পড়ল। কিছুক্ষণ পরে দেখলাম নবকুমার আসছেন। তিনি যে আমাদের পেছনে ফেলে এগিয়ে গেলেন, সেই সময় আমি কুঠার হাতে তার পেছনে অগ্রসর হলাম। তারপর সুযোগ বুঝে সবলে একটা আঘাত করার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। হাত কেঁপে যাওয়ার জন্য সে কুঠার সেখানে পড়ে গেল। কুঠার পড়ে যাওয়ার শব্দে নবকুমার ফিরলেন, দেখলেন তার পেছনে আমরা দুজন। তিনি কিছুমাত্র সন্দেহ না করে জিজ্ঞাসা করলেন, তোমরা কারা? সেই সময় আমার কোনো হিতাহিত জ্ঞান ছিল না। নবকুমারের প্রশ্নের উত্তরে আমার মুখ দিয়ে বেরিয়ে গেল, আমি হরি। আমার নাম শুনে নবকুমার ক্রোধে একেবারে রেগে উঠলেন এবং আমাকে ধরার জন্য তিনি আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। তিনি যেই আমার দিকে এগোতে লাগলেন, সেই সময় প্রমোদ আর থাকতে পারল না। মাটি থেকে কুঠার কুড়িয়ে নিয়ে পেছন থেকেই নিজের হাতে নবকুমারের মাথায় এক কোপ বসিয়ে দিল এবং সেই আঘাতেই নবকুমার রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে গেলেন। এ দৃশ্য আর সহ্য করতে না পেরে আমি সেখান থেকে পালিয়ে যাই। ঘটনার পরে আমি বেশিক্ষণ গ্রামে থাকতে পারিনি, ইচ্ছেও হয়নি। বাড়িতে গেলাম, একখানা কাপড় নিলাম আর কিছু টাকা পয়সা নিয়ে প্রাণের ভয়ে রাতেই গ্রাম ত্যাগ করলাম। শেষে বাসিরাম দারোগার হাতে আমি ধরা পড়ি এবং তিনি আমাকে এখানে এনেছেন। ঘটনার পর থেকে প্রমোদার সঙ্গে আমার কোনো সাক্ষাৎ হয়নি, সুতরাং তার কি যে অবস্থা আমি এ বিষয়ে কিছু জানি না। এইটুকু বলে হরি চুপ করল। তুমি আমাকে যা বললে সেটা কি সত্যি? আমি যা বলেছি তার একটা ফোঁটাও মিথ্যে নয়, সমস্তটাই সত্যি। দেখো, তুমি আমার কাছে যা যা বললে তার মধ্যে যদি কোনো মিথ্যে কথা থেকে থাকে তাহলে আমাকে বলতে পারো। আমি কিন্তু পুলিশের কর্মচারী নই, আমার কাছেই এ মোকদ্দমার বিচার হবে। আমি প্রদেশীয় ম্যাজিস্ট্রেট। আপনি ম্যাজিস্ট্রেট হন আর যেই হন, আমি যা বলেছি একেবারে সত্যি বলেছি। আমার অদৃষ্টে যা হওয়ার তাই হবে। আমি আর কোনোভাবে কোনো মিথ্যে কথা বলবো না। এই সময় বাঁশিরাম ঘরের ভেতর ঢুকে এলেন, কিন্তু এবার তিনি একলা নন, তার সাথে সেই পাপিয়সী প্রমোদা। তিনি ঘরে ঢুকেই বিচারকের দিকে লক্ষ্য করলেন, বললেন, মহাশয়, হরি যা যা বলেছে প্রমোদা সবটাই আড়াল থেকে শুনেছে। যদি ইচ্ছে হয় তাহলে প্রমোদাকেও জিজ্ঞেস করে দেখতে পারেন, ইনি কি বলেন। বিচারক প্রমোদার দিকে তাকিয়ে বললেন, হরি তোমার বিপক্ষে যা যা বলেছে তা তুমি সবটাই শুনেছ, এখন তুমি কি কিছু বলতে চাও? প্রমোদা বলল, হরি যা যা বলেছে তার সমস্তটাই মিথ্যে। আমি একে চিনি না, আমি এসব কিছু জানি না। আপনারা কি বিশ্বাস করেন একজন বাঙালি রমণী হয়ে নিজের স্বামীকে নিজের হাতে খুন করব? এটা অসম্ভব কথা, অসম্ভব। এটা কখনোই হতে পারে না। আমি আমার স্বামীকে খুন করব কেন? এই কথা শোনা মাত্র বিচারক প্রমোদাকে আর কোনো কথাই জিজ্ঞাসা করলেন না। তাকে আসামি শ্রেণীতে দাঁড় করিয়ে সেখানে মোকদ্দমার প্রথম বিচার আরম্ভ করলেন। এই ঘটনার কিছুদিন আগে বিচারক বিচারের স্থান পরিত্যাগ করে গ্রামে গ্রামে সার্কুটে বেড়াচ্ছিলেন। এই মোকদ্দমার বিচার করতে হবে জেনে তিনি সরেজমিনে এসে বিচার আরম্ভ করেন। কিন্তু গ্রামে তাঁবু ফেলবার কোনো ভালো স্থান না থাকায় তিনি রামলোচন ঘোষের বাড়িতেই কাছারি আরম্ভ করেন। ক্রমাগত 7 দিন ধরে বিচারক সেইখানে বসে এই মোকদ্দমার অনুসন্ধান করতে লাগলেন। এক এক করে অনেক সাক্ষীর জবানবন্দি নিয়ে স্থির করলেন প্রমোদাই তার স্বামীকে হত্যা করেছে। সুতরাং স্বামী হত্যা অপরাধে প্রমোদা আসামি হিসেবে
অভিযুক্ত হল। পরিশেষে চূড়ান্ত বিচারের জন্য এই মোকদ্দমা উচ্চ আদালতের কাছে নিয়ে যাওয়া হলো। যে হরি এই নারকীয় কাণ্ডে প্রমোদাকে সাহায্য করেছিল সে সত্যি কথা বলছে, এই বিবেচনায় তাকে এই মোকদ্দমায় সাক্ষী নিযুক্ত করা হলো। যে নিজের চোখে সমস্তটা দেখেছে সে সহস্র গুণে পাপী হলেও প্রমোদা তার চেয়েও আরও বেশি গুণে পাপী। সুতরাং বিচারে প্রমোদার দণ্ড বাঞ্ছনীয়, অথচ হরির সাক্ষ্য ভিন্ন প্রমোদার দণ্ড হওয়া কঠিন। বিচারক বাঁশিরামের পরামর্শ মতো হরিকে আসামি শ্রেণী থেকে এ যাত্রায় পরিত্রাণ দিলেন। দায়রায় জুরির বিচারে প্রমোদার বিচার আরম্ভ হল। নিম্ন আদালতে যে সকল সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছিল এখানেও পুনরায় সেই সকল সাক্ষীর জবানবন্দি গৃহীত হল। নিম্ন আদালতে যে যেমনভাবে বলেছিল এখানে ঠিক তেমনভাবেই বলল, কিন্তু পাপিষ্ঠ হরির মনে আবারও প্রেমের উদয় হল। সে যাতে প্রমোদাকে বাঁচাতে পারে পরিশেষে তার উপায় খুঁজতে লাগল। প্রমোদার বিপক্ষে সে যা যা পূর্বে বলেছিল এখনও তাই বলল, কিন্তু কার আঘাতে নবকুমার মারা গিয়েছেন সেটা কিন্তু বলল না। বরং বলল, আমার হাতে অস্ত্র দিয়ে প্রমোদা সেখান থেকে চলে গিয়েছিল। আমার হাত থেকে অস্ত্র পড়ে যায় এবং আমি জ্ঞান হারাই। সুতরাং বলতে পারবো না কে নবকুমারকে মেরেছেন। কিন্তু প্রমোদা কিন্তু সেখানে তখন উপস্থিত ছিল না। প্রণয়ের গভীর সমুদ্রে পড়েও হরি অনেক চেষ্টা করল প্রমোদাকে বাঁচানোর। আগের সাক্ষ্য পরিবর্তন করে মিথ্যা কথা সাজিয়ে বিভিন্নভাবে, কিন্তু জুরিগণ বা বিচারক কেউই তার শেষ কথা বিশ্বাস করলেন না। নিম্ন আদালতে সে যা বলেছিল সেটাই বিশ্বাস করে জুরিগণ প্রমোদাকে দোষী সাব্যস্ত করলেন। বিচারকও সেই মতের অনুমোদন করে প্রমোদাকে চরম দণ্ডে দণ্ডিত করলেন। নিম্ন আদালতের বিচারক ও পুলিশ হরিকে সাক্ষী শ্রেণীভুক্ত করে এই হত্যা অপরাধ থেকে অব্যাহতি দিয়েছিল, কিন্তু ঈশ্বরের বিচারে হরি নিষ্কৃতি পেল না। উচ্চ আদালতে মিথ্যা সাক্ষী দেওয়ার অপরাধে তার নামে বিচারক মোকদ্দমা রুজু করলেন। এই মোকদ্দমারও বিচার হল উচ্চ আদালতে। হরি কিন্তু এই মোকদ্দমায় নিষ্কৃতি লাভ করতে পারল না। মিথ্যা সাক্ষ্য প্রমাণ দেওয়ার অপরাধে 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হল। প্রেমিক প্রেমিকার কি আশ্চর্য পরিণাম! ধর্মের কি অদৃশ্য সূক্ষ্ম বিচার! এতক্ষণ আপনি শুনছিলেন প্রিয়নাথ মুখোপাধ্যায় রচিত দারোগার দপ্তর থেকে নবকুমার হত্যা রহস্যের দ্বিতীয় তথা শেষ পর্ব। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাতে ভুলবেন না। ইউটিউব কমেন্ট বক্স খোলাই রয়েছে, সেখানে আপনারা জানাতে পারেন আপনাদের মতামত। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী পর্বে আরও ভিন্ন স্বাদের কিছু রোমাঞ্চকর সত্যি ঘটনা নিয়ে থাকবো আমি। ভালো থাকবেন,